বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং এই মুহূর্তে যেখান থেকে এই অনলাইন ক্লাসে যুক্ত আছেন সবাইকে আমরা আসসালামু আলাইকুম। শুরুতেই আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি অত্র একাডেমির অধ্যক্ষ মহোদয় জনাব মোশাররফ হোসেন মুন্সি মুকুল স্যারকে, যিনি তার অক্লান্ত প্রচেষ্টায় এখনও এই অনলাইন ক্লাস অব্যাহত রেখেছেন এই করোনাকালীন মহামারীর সময়ে, এবং আমাকে এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করে দিয়েছেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি মোহাম্মদ তারেক হোসেন তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের জ্যামিতি অংশ নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই জ্যামিতির যে বিষয়বস্তুগুলো আছে, মানে বেসিক যে পার্টগুলো, তোমরা আমাকে অনেকে ফোন দিয়ে বলেছো যে বইয়ের যে ভাষাগুলো তোমাদের একটু বুঝতে কষ্ট হচ্ছে, এবং স্কুল যেহেতু বন্ধ ছিল তাই আমি তোমাদের সাথে মানে ক্লাসটা চালিয়ে নিয়ে যেতে পারিনি। তাই আমি আজকে সহজ ভাষায় তোমাদের এই জ্যামিতির অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী যতটুকু পারবো তোমাদের আমি বোঝানোর চেষ্টা করব। তোমরা সবাই এই অনলাইন ক্লাসটি দেখে আশা করি উপভোগ করবে। এই মুহূর্তে আমি দেখে নিচ্ছি যে আমার সাথে কে কে যুক্ত আছে। হ্যাঁ, আমার সাথে যুক্ত আছে নাসরিন মেহের, আসসালামু আলাইকুম স্যার জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম। রোমান মাইনুল সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাহান আব্বাস স্যার বলেছেন গুড প্রেজেন্টেশন, থ্যাংক ইউ স্যার। মোস্তাফিজ স্যার বলেছেন ভালো হচ্ছে, চালিয়ে যান, ধন্যবাদ স্যার। আমাদের মোহাম্মদ রাশেদ মিয়া, নাইস ক্লাস, থ্যাংক ইউ স্যার। মুশফিকুর ইসলাম, ভালো হচ্ছে, চালিয়ে যান, ধন্যবাদ স্যার। আরো অনেকেই যুক্ত হচ্ছে। তাহলে আমি এখন আমার ক্লাসে যাচ্ছি। আজকে আমি জ্যামিতির যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তার মধ্যে আসলে এটা যে শুধু ক্লাস 3 স্টুডেন্টের জন্য প্রয়োজন তা নয়, 4, 5 অর্থাৎ প্রাইমারি লেভেল এবং মাধ্যমিক লেভেল এবং আসলে চাকরি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু জ্যামিতির এই বেসিক পার্টগুলো অনেক দরকার হয়। তোমরা জানো প্রিয় শিক্ষার্থীরা, জ্যামিতির উৎপত্তি হয় কোথা থেকে? জ্যামিতির উৎপত্তি হয় একটি বিন্দু অথবা একটি ফোঁটা থেকে। এটাকে আমরা বিন্দু বলতে পারি, এটাকে আমরা একটা ফোঁটা বলতে পারি, অথবা এটাকে আমরা একটা ডটও বলতে পারি। অর্থাৎ এই বিন্দুকে আমরা ফোঁটা, ডট অথবা কি বলতে পারি? তোমার ডট বলতে পারি, ফোঁটা বলতে পারি এবং বিন্দু বলতে পারি, তাই না? আচ্ছা, এখন এই বিন্দু থেকে কিভাবে জ্যামিতি উৎপত্তি হয় তার আগে আমাদের জানতে হবে এই বিন্দুর কাজটা কি। এই বিন্দুর কাজটা হলো, দেখো এখানে আমি একটা এখানে দেখো আমি একটা কোন আইসক্রিম আর্ট করেছি, তাই না? এবং তার নিচে যদি আমি দেখো আমি কোন আইসক্রিমের নিচে কি লিখেছি? ABCDE। এখন আমি যদি বলি এই কোন আইসক্রিমটা কোথায় আছে, তখন তুমি কি বলবে? অবশ্যই সি বিন্দুতে আছে, তাই না? তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে? এখানে একটা আমি যদি ফোঁটা দিয়ে দিই তাহলে বোঝা যায় যে কোন আইসক্রিমটা কোথায় আছে? সি বিন্দুতে আছে। অর্থাৎ এ থেকে কি বোঝা গেল? এ থেকে বোঝা গেল যে বিন্দুর কাজ কি? অবস্থান নির্ধারণ করা। অর্থাৎ বিন্দু দিয়ে তুমি বুঝতে পারবে যে এই কোন আইসক্রিমটা কোথায় আছে? সি বিন্দুতে আছে। অর্থাৎ এটা শুধু অবস্থান মানে অবস্থান বোঝাচ্ছে। কিন্তু দেখো এছাড়া কি আর কিছু বোঝাচ্ছে? আমি যদি বলি যে এই অবস্থানটা দিয়ে কি তুমি কি কোন আইসক্রিমের উচ্চতা কতটুকু এটা কি তুমি জানতে পারতেছো? না। অথবা প্রস্থ কতটুকু এটা জানতে পারতেছো না। শুধু কি বোঝা যাচ্ছে যে এটা অবস্থান কোথায়। তাহলে বিন্দুর সংখ্যাটা কি দাঁড়ায়? বিন্দুর সংখ্যাটা কি দাঁড়ায় দেখো তাহলে।
যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই, শুধুমাত্র কি আছে, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলে। তাহলে বিন্দুর সংখ্যা কি দাঁড়ায়? যার কি আছে, দেখো এটা শুধু কি আছে, দৈর্ঘ্য আছে, মানে দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, শুধু কি আছে, শুধু একটা অবস্থান আছে, তাকে কি বলে, বিন্দু বলে। অর্থাৎ বিন্দুর তোমার কোনো উচ্চতা নেই, কোনো প্রস্থ নেই, কোনো দৈর্ঘ্য নেই, বেধ নেই, কিছুই নেই, শুধু কি আছে, অবস্থান নির্ধারণ করে। আশা করি তোমরা বিন্দুর সংজ্ঞাটা বুঝতে পেরেছো। তোমরা এটা খাতায় লিখে ফেলো। তোমরা এই অনলাইন ক্লাসে এখন যারা যারা যুক্ত আছো, তোমরা একটু কাইন্ডলি সবাই শেয়ার করে দাও, যাতে অন্যরা এই ভিডিওটা দেখতে পারে। আমাদের জাকির ভাই লিখছেন, নাইস প্রেজেন্টেশন, ওয়েল ডান স্যার, থ্যাংক ইউ জাকির ভাই। আমাদের রায়হান আনসারী স্যার বলেছেন, নাইস ক্লাস, থ্যাংক ইউ স্যার। জি হ্যাঁ, নীতিশ স্যার লিখছেন, নাইস প্রেজেন্টেশন, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তোমরা তাহলে বিন্দু সংখ্যাটা আশা করি লিখে ফেলেছো। এরপর আমি চলে যাই পরবর্তীতে। প্রিয় ছোট্ট বন্ধুরা, বলো তো আমি বোর্ডে এটা কি আর্ট করেছি? কেউ বলতে পারবে এটা আমি কি আর্ট করেছি বোর্ডে? হ্যাঁ, এটা হলো একটা কি রেখা, কিন্তু এটার চিনার উপায় কি বা এটার সংজ্ঞা কি, এটার কাজ কি? তোমরা জানো যে এই রেখা কিন্তু কয়েকটি বিন্দু মিলে কি হয়েছে, একটি রেখা হয়। কয়েকটি বিন্দু মিলে কি হয়, একটি রেখা হয়। ঠিক যেমনি কয়েকটি পানির ফোঁটা কিন্তু একত্রিত তুমি যদি করো, বিভিন্ন ধরনের তুমি আকৃতি তৈরি করতে পারো। অর্থাৎ আমি আগেই বলেছি যে জ্যামিতি শুরু হয় কিন্তু উৎপত্তি হয় এই বিন্দু থেকে। অর্থাৎ এই বিন্দু দিয়ে আমরা অনেক কিছু তৈরি করতে পারি, শুধু তোমার রেখা যে না তা না, আমরা রেখা তৈরি করতে পারি, আঁকতে পারি। তারপর তোমার বৃত্ত, চতুর্ভুজ, ত্রিভুজ সব কিছু আমরা কি করতে পারি, যে কোনো আকৃতি আমরা দিতে পারি এই বিন্দু দিয়ে। তাহলে এই রেখার সংখ্যা কি দাঁড়ায়? দেখো, আমি এই রেখা এঁকেছি, এর দুই প্রান্তে আমি দুইটা তীর চিহ্ন দিয়েছি, তাই না? এটা দ্বারা কি বোঝায়? আচ্ছা, এটা দ্বারা কি বোঝায়? এটা অনেকের একটা ভুল ধারণা যে এটা দিয়ে বোঝায় যে এটাকে আমি আটকে দিয়েছি। না, এটাকে কিন্তু আটকানো বলে না। এটার মানে হলো, এটা দেখো তীরের মতন দেখতে কিছুটা, তাই না? তীর যদি তুমি ছোড়ো তাহলে কি সামনের দিকে কি অনেক দূর পর্যন্ত যায়। অর্থাৎ এটা দিয়ে বোঝাচ্ছে যে এই ডান পাশ থেকে তোমার এটা অনেক দূর পর্যন্ত যাবে, তাই না? এবং এখান থেকেও অনেক দূর পর্যন্ত তুমি বর্ধিত করতে পারবা, অর্থাৎ বাড়াতে পারবা। তাহলে রেখার সংখ্যা কি দাঁড়ায়? যার দুই প্রান্ত দেখো আমাদের প্রান্ত কয়টা? এখানে দুইটা। অসীম পর্যন্ত বর্ধিত করা যায়।
অর্থাৎ দেখো রেখার সংখ্যা কি দাঁড়ায়, যার দুই প্রান্ত, অর্থাৎ এটা একটা প্রান্ত এবং এটা একটা প্রান্ত, দুই প্রান্ত অনেক অসীম পর্যন্ত, অসীম পর্যন্ত বলতে তুমি যত দূর পারো বর্ধিত করা যায়, বর্ধিত তো কি বাড়ানো, অর্থাৎ এর দুই পাশ তুমি যত পর্যন্ত মানে অসীম পর্যন্ত বর্ধিত করা যায় তাকে কি বলে, রেখা বলে। অর্থাৎ এটা কোনো সীমা নেই, মানে এটা দুই দিক দুই পাশ দুই প্রান্ত কি অধিক পর্যন্ত বর্ধিত হতে পারবে, তাকে কি বলে, রেখা বলে। তোমরা কিন্তু যে বাসায় আমরা কি করি কয়েকটি বিন্দু দিয়ে, যে একটু আগে আমি বললাম যে তুমি বিভিন্ন ধরনের আকৃতি তৈরি করতে পারো, আমরা কিন্তু আগে ছোটবেলায় এবং তোমরা এখন পানির পলিথিনে কিন্তু কি করো, একটি পলিথিনে পানি নিয়ে যদি তার একটা কোণা ছিদ্র করে দাও এবং দেখবে সেখান থেকে যখন ফোঁটা ফোঁটা পানি পড়বে সেটাতে তুমি কিন্তু অনেক কিছু আকৃতি তৈরি করতে পারো, তাই না? তাহলে রেখার সংখ্যা কি দাঁড়ায়, যার দুই প্রান্ত অসীম পর্যন্ত বর্ধিত করা যায় তাকে কি বলে, রেখা বলে। সবাই একটু খাতা তুলে নাও। এরপর আসো, আমি আরেকটা এরকম দাগ দিলাম, বলো তো এটার নাম কি? এটার নাম হলো রশ্মি। এটার নাম হলো রশ্মি। দেখো রশ্মির সংখ্যাটা কি দাঁড়ায়, আমি এখানে দেখো একটা ফোঁটা দিয়েছি আর এই প্রান্তটা কি করেছি, অসীম পর্যন্ত বর্ধিত করেছি। আচ্ছা এই ফোঁটা মানেটা কি, এটাতে আমি কি বুঝালাম, বলো তো কি? এটা দিয়ে আমি বুঝালাম যে এই একটা প্রান্ত আমি এখানে স্থির করে দিয়েছি, অর্থাৎ নির্দিষ্ট করে দিয়েছি, অর্থাৎ এই প্রান্তটা তোমার কি স্থির আছে, এখান থেকে সে আর বাড়তে পারবে না, এখান থেকে সে কি আর বাড়তে পারবে না, কিন্তু আমি অপর প্রান্ত কিন্তু অসীম পর্যন্ত বর্ধিত করার সুযোগ রেখেছি, তাহলে অপর প্রান্ত কি অসীম পর্যন্ত বর্ধিত হবে, অর্থাৎ এক প্রান্ত স্থির থাকবে, এটা এখান থেকে সে আর নড়াচড়া করতে পারবে না, কিন্তু অপর প্রান্ত অধিক মানে অসীম পর্যন্ত তুমি যদি বর্ধিত করো তাহলে সেটা কি হবে, রশ্মি। অর্থাৎ রেখা তোমার উভয় পাশে অসীম পর্যন্ত বর্ধিত করা যায়, কিন্তু রশ্মি উভয় পাশে অসীম পর্যন্ত বর্ধিত করা যায় না, এক প্রান্ত স্থির রাখতে হয় এবং অপর প্রান্ত কি করতে হয়, অসীম পর্যন্ত বর্ধিত করতে হয়। এটার সংজ্ঞায় কি, রশ্মি। অর্থাৎ দেখো, অর্থাৎ রশ্মি তারের সংখ্যাটা কি দাঁড়ায়, এক প্রান্ত স্থির থাকবে এবং অপর প্রান্ত কি হবে, অসীম পর্যন্ত বর্ধিত করা যায়, সেটা কি হবে, তাকে কি বলে, রশ্মি বলে। তোমরা যখন মাধ্যমিক ক্লাস উঠবে দেখবে লেখা থাকবে যে কোনো একটি কি রশ্মি নেই, তাই না? তখন কিন্তু তোমাদের এই যে এই রশ্মিটা থেকে তোমার নিতে হবে এবং এটা দিয়ে কি আমরা কাজ করি, তাই না? তাহলে রেখা রশ্মি এখন আমাদের শেষ হয়ে গেল। তোমরা সবাই একটু তুলে নাও। তোমরা ভিডিওটা পজ করেও এই লেখাগুলো তোমরা খাতায় লিখতে পারবে, তাহলে আমি মুছে দিই। সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, এরপর কিন্তু কুইজ আছে। এখন 4 নম্বরে হলো রেখাংশ। অর্থাৎ দেখো আমি যখন রেখাংশ লিখছি, রেখাংশ অর্থ কি,
অর্থাৎ প্রশ্নটা দেখে বোঝা যাচ্ছে যে রেখার অংশ, তাই না? সেটা কি রেখা অংশ। তাহলে রেখা অংশ বলতে কি বোঝায়? নাম থেকে বোঝা যাচ্ছে যে রেখার যে অংশ সেটা কি রেখা অংশ, তাই না? তাহলে রেখার যে ক্ষুদ্রতম অংশটি আমরা কেটে নেই, তাই না? তাই কি বলে? রেখা অংশ বলে। যেমন দেখো, আমি যদি এখানে একটা রেখা, এ কি এটা তো আমাদের রেখা, তাই না? আচ্ছা, এখন এটার যদি আমি ধরো আমি এখান থেকে এই অংশটা কেটে ফেলেছি, এই অংশটা আমি এখান থেকে কি করেছি? কেটে এখানে এনে ফেলেছি। তাহলে দেখো এটা আবার কি দুইটা প্রান্ত আছে, তাই না? দেখো এটা কি, এটা তো রেখা, এটা কি, এটা হলো রেখা, আর এটা তাহলে কি হবে? রেখা অংশ। অর্থাৎ রেখার যে অংশটা আমরা কেটে নিয়ে নিই সেটা কি হবে? রেখা অংশ। রেখার যে অংশটা আমরা কেটে নিয়ে নিই সেটা কি হবে? রেখা অংশ হবে। দেখো এখন এখানে কিন্তু আর এই অংশটা নাই, অর্থাৎ এই অংশটা আমি কেটে এখানে নিয়ে এসে পড়েছি। তাহলে এটা কি হবে? এটাই হবে তোমার রেখা অংশ। এবং এই রেখা অংশ কিন্তু দেখো দুইটা প্রান্ত কিন্তু আছে, এবং এটা কিন্তু তুমি আর অসীম পর্যন্ত বর্ধিত করতে পারবে না। যেমন দেখো একটা গাছের তুমি যদি একটা ডাল যদি কেটে ফেলো, সেটাকে তুমি কি আর বাড়াতে পারবা? কখনই পারবা না। কিন্তু গাছটা তুমি যদি মাঝখান থেকে না কাটো, সে কি আরো বড় হতে থাকবে। কিন্তু একটা গাছের তুমি মাঝখান থেকে যদি একটা অংশ কেটে ফেলো, সেটা কিন্তু আর তুমি ইচ্ছা করলেও বাড়াতে পারবা না। ঠিক তেমনি এই রেখার যে অংশটা আমরা কেটে নিয়েছি, এটা কিন্তু আর অসীম পর্যন্ত বর্ধিত করা যাবে না। দুই প্রান্তই কি থাকবে? স্থির থাকবে। তাহলে সংখ্যাটা কি দাঁড়ায়? তোমার সংখ্যাটা তুই লিখে নাও। দেখি এই মুহূর্তে কে কে যুক্ত আছে। আমাদের মাহবুব আপা লিখেছেন দ্যাট ইজ গ্রেট, থ্যাংক ইউ ম্যাডাম। নাসিম মেহের লিখেছেন ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন, থ্যাংক ইউ। রোমান মাইনুল লিখেছেন ক্লাসটা খুব ভালো হচ্ছে স্যার, ধন্যবাদ। মোহাম্মদ জাসেম স্যার খুব সুন্দর উপস্থাপনা। তারেক স্যার শুভ কামনা রইল, ধন্যবাদ। আনিসুর রহমান স্যার বলেছেন ফাটাফাটি, স্যার এগিয়ে যান, ধন্যবাদ স্যার। এরকম আসলে উষ্ণমূলক আমাকে, না আমি একটু বাংলা বার কমই পারি, যাক ভালো লাগলো। আচ্ছা সবাই আশা করি তোমরা তুলে নিয়েছো খাতায়। এরপর হলো 5 নাম্বার। 5 নাম্বার হলো কোণ। আচ্ছা কোণের সংজ্ঞা কি দাঁড়ায়? দেখো দুইটি রেখা যখন একটি বিন্দুতে মিলিত হয় তখন ওই মিলিত স্থানে কি উৎপন্ন হয়? তখন ওই মিলিত স্থানে কোণ উৎপন্ন হয়। দেখো দুইটি রেখা, তাই না? তাহলে আমি যদি এই একটা রেখা আর এই একটা রেখা যদি মিলিত করি,
তাহলে এই যে মিলিত স্থানটা দেখো ভালো করে, এই মিলিত স্থানে এই যে উৎপন্ন হয়েছে এটা কি, এটা হলো কোণ। এটা কি, এটা কোণ। তাহলে বলো তো এই মিলিত স্থানটার নাম কি? এই মিলিত স্থানটার নাম হলো শীর্ষবিন্দু। এই মিলিত স্থানটার নাম কি? এই মিলিত স্থানের নাম হলো শীর্ষবিন্দু। আচ্ছা আচ্ছা, দেখো এখানে যে এই যে বিন্দুটা মিলিত হয়েছে, দুইটা রেখা যখন একটা বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুটার নাম কি? এই মিলিত স্থানকে কি বলে? এই মিলিত স্থানটার নাম হলো শীর্ষবিন্দু। অর্থাৎ শীর্ষবিন্দুতে এসে কি হয়েছে, তোমার এই দুইটা রেখা একসাথে মিলিত হয়েছে। এবং দেখো তাহলে আমাদের কোন কোনটা, এই যে এটার নাম হলো আমাদের কোণ, এটার নাম হলো আমাদের কি? কোণ। অর্থাৎ এই মিলিত স্থানে তোমরা সবসময় মনে রাখবা, তোমাদের অনেক সময় কিন্তু যে এক কথায় প্রকাশে কিন্তু আসে যে দুইটা রেখা যখন একটি বিন্দুতে মিলিত হয় সে বিন্দুটার নাম কি, তাই না? সে বিন্দুটার নাম হলো শীর্ষবিন্দু। তোমরা একটু সবাই লিখে নাও। আশা করি তোমরা সবাই তুলে নিয়েছো। এখন আমি এতক্ষণ যা বুঝালাম তার একটা ছোট একটা আমি মানে কি বলে এটাকে একটা প্রেজেন্টেশন দিচ্ছি তোমাদের বুঝার জন্য। আমি প্রথম কি বুঝেছিলাম, একটি বিন্দু, তাই না? এটা কি, এটা হলো একটা বিন্দু। এই বিন্দুটাতে কি হয়, এই বিন্দু যার শুধু কি আছে, অবস্থান আছে, দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা বা বেধ কিছু নেই, শুধু কি আছে, অবস্থান আছে। এবং এই বিন্দু দিয়ে কি কি তোমার জ্যামিতির উৎপত্তি, তাই না? তারপর আমি কি মানে কি দিয়েছিলাম, বড় করে দিই বেটার হবে। এখন দেখো আমি এতক্ষণ যা বুঝলাম আমি আবার তোমাদের রিপিট করছি শর্টকাটে। দেখো এটা কি, ফার্স্ট এটা আমার কি, ফার্স্ট এটা হলো আমার রেখা, ফার্স্ট এটা কি আমার রেখা, ফার্স্ট এটা হলো আমার রেখা। অর্থাৎ কয়েকটি বিন্দু মিলে কি হয়, রেখা তৈরি হয়। অর্থাৎ তাহলে রেখার সংখ্যা কি দাঁড়ালো, রেখার সংখ্যা আমি কি বলেছিলাম, যার দুই প্রান্ত অসীম পর্যন্ত বর্ধিত করা যায়, যার দুই প্রান্ত অসীম পর্যন্ত। অর্থাৎ এটা তীর চিহ্নটা মানে কি, এটা এখান থেকে অনেক দূর পর্যন্ত যাবে এবং এখান থেকে তুমি যত ইচ্ছা তুমি তত বাড়াতে পারবা। তাহলে একে কি বলে, রেখা বলে। এরপর আসো, এটার নাম কি বলেছিলাম আমি, রশ্মি। অর্থাৎ দেখো রশ্মির সংখ্যাটা কি দাঁড়ায়, এক প্রান্ত স্থির আছে, অর্থাৎ এখান থেকে সে নড়াচড়া করতে পারবে না, কিন্তু অপর প্রান্ত কিন্তু আমি অসীম পর্যন্ত বর্ধিত করেছি। অর্থাৎ এক প্রান্ত স্থির থাকবে এবং অপর প্রান্ত তুমি অসীম পর্যন্ত বর্ধিত করতে পারবে, তাকে কি বলে, রশ্মি বলে। আর তাহলে এটা কি হয়, এটা কি দ্বারা, এটা হলো রেখা অংশ। এটা কি, এটা হলো রেখা অংশ। অর্থাৎ রেখার এই ক্ষুদ্রতম অংশটা যদি আমি কেটে নিই এবং এটা যদি আমি জুম আউট করি, তাহলে দেখো আমার এটা এত বড় হবে, তাই না? এটা হলো কি, রেখার ক্ষুদ্রতম অংশ। এটা কি তাহলে, রেখার ক্ষুদ্রতম অংশ। অর্থাৎ রেখা হলো যার দুই প্রান্ত অসীম পর্যন্ত বর্ধিত করা যায়। রশ্মি তাহলে কি দাঁড়ায়, যার এক প্রান্ত স্থির থাকবে, অপর প্রান্ত অসীম পর্যন্ত বর্ধিত করা যাবে। এবং রেখা অংশ হলো রেখার ক্ষুদ্রতম অংশটাকে কি বলে, রেখা অংশ বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন হলো কুইজের পালা, সবাই রেডি হও। এতক্ষণ
এখন বোঝা যাবে যে কে কে ক্লাসে মনোযোগ ছিলে। দেখি কে কে উত্তর দিতে পারো। এই ফোঁটাগুলোকে কি বলে? এই ফোঁটাগুলোকে কি বলে? এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন ফরাজ স্যার। এক্সেলেন্ট স্যার, গো অন। থ্যাংক ইউ ফরাজ স্যার। আমাদের সবাইকে কোন আইসক্রিম খাওয়া যাবে? ঠিক আছে স্যার, খাওয়াবো। আমাদের আনিস স্যার লিখেছেন আমাদের সবাইকে স্যার ঠান্ডা তো স্যার, এই ঠান্ডার মধ্যে কোন আইসক্রিম খাওয়া ঠিক হবে? গলা ব্যথা করবে না? এখন গরম গরম জিনিস খাবেন, তাহলে ভালো থাকবে। তোমরা একটু দ্রুত উত্তর দাও। এই ফোঁটাগুলোকে কি বলে? আমাদের রহমতুল্লাহ তানবীর বলেছে বিন্দু। হ্যাঁ, সঠিক উত্তর। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমরা একটু ফাস্ট কমেন্ট করো। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে বিন্দু। এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে বিন্দু। সেকেন্ড কুইজে আমরা চলে যাই। দুই নম্বরটা কি হবে? দেখো, একটি কোণের কয়টি বাহু থাকে? তোমরা একটু সবাই দেখো, একটি কোণের কয়টি বাহু থাকে? দ্রুত উত্তর জানাও আমাকে, দ্রুত উত্তর জানাও।
কি ব্যাপার বুঝলাম না, দেখি রহমতুল্লাহ বলছে সারপ্রাইজ কি, আরেকজন বললো দেখি প্রাইজ হলো আইসক্রিম। আমি কি কোন আইসক্রিমটাকে চিত্রটা আর্ট করে কি বিপদে পড়লাম নাকি? সবাই দেখি আইসক্রিম আইসক্রিম বলছে। এখন ঠান্ডা, তাহলে তো দেখি অন্য কিছু আর্ট করা উচিত ছিল। চকলেট। তাহলে একটি কোণের কয়টি বাহু থাকে? তোমরা একটু ফার্স্ট কমেন্ট করো। হ্যাঁ, তাসফিয়া খাতুন ক্লাস 3 তুমি যুক্ত হয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমি তোমাকে চিনতে পেরেছি। কেউ মনে হয় ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেনি, কেউ দেখি উত্তর দিতে পারছে না। সবাই দিকে অমনোযোগী। হয়তো একটু নেটের প্রবলেমে আমাদের অ্যান্সারগুলো আসছে না। আচ্ছা, তাহলে একটি কোণের কয়টি বাহু থাকে? একটি কোণের কয়টি বাহু থাকে? একটি কোণের দুইটি বাহু থাকে। একটি কোণের দুইটি বাহু থাকে। দেখো, এ একটা কয়টা বাহু? এ একটা বাহু, এ একটা বাহু। তাহলে একটা কোণের কয়টা বাহু থাকে? দুইটি বাহু। উত্তর কি হবে? দুইটি। রহমতুল্লাহ তানভীর বলেছে স্যার দুইটি। হ্যাঁ, সঠিক উত্তর হয়েছে তোমার, ধন্যবাদ রহমতুল্লাহ। ও সরি, এটা হলো রহমতুল্লাহ তানভীরের আইডি, কিন্তু স্টুডেন্ট হলো তাসফিয়া খাতুন। ধন্যবাদ তো তাসফিয়া খাতুনকে দিতে হবে। ঠিক আছে তাসফিয়া খাতুন, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি সঠিক উত্তর দিতে পেরেছো। একটি কোণের দুইটি বাহু থাকে। তাহলে এটা আমরা মুছে দিই। তোমাদের আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিই, এটা তোমরা বাসায় তুলে প্র্যাকটিস করবে। তোমরা এই হোমওয়ার্কগুলো একটু লিখে নাও, বাসায় এগুলো প্র্যাকটিস করবা।
আশা করি তোমরা সবাই ক্লাসটা উপভোগ করেছো এবং আমার সাথে যুক্ত হয়েছো। সবাই ক্লাসটা শেয়ার করে দিবা। আর তোমরা বাসায় বেশি বেশি করে পড়াশোনা করবা। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী আমি এটা নিয়েছি। তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাস অনুযায়ী তোমরা বাসায় তোমাদের পড়ালেখা চালিয়ে যাবা। তোমাদের যে একটা শীট দেওয়া হয়েছে ওই শীটটা ফলো করবা। আর তোমাদের অর্থাৎ এই যে কি বলে বিশেষ পরীক্ষা 2 এর জন্য তো অবশ্যই তোমার 26 তারিখে তো আসছো, দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।